নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। চলে এসেছি তোমাদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসের উপর খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে 40টি প্রশ্নের সাথে আরও অতিরিক্ত খুবই গুরুত্বপূর্ণ অংশগুলি নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই ক্লাসটি সম্পূর্ণ দেখে নাও, বাংলা সাহিত্যের ইতিহাসের বেশ কিছু অংশই রিভিশন হয়ে যাবে। তাই আজকের এই ক্লাসটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যারা আমাদের চ্যানেলের আগের ক্লাসগুলি দেখোনি, সেই ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখে নেবে। সমস্ত ক্লাসগুলি তোমরা একটি প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবে, আর সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারবে। আর আমাদের চ্যানেলের তরফ থেকে অনলাইন মক টেস্টের কোর্স চলছে। যারা সেই কোর্সটি নিতে চাও, ডেসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথমবার, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। চলো প্রথম প্রশ্নে, প্রত্যেকে কিন্তু উত্তরগুলি কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? বসন্ত কুমারী, জমিদার দর্পণ, রত্নবতী নাকি বিষাদ সিন্ধু? কী হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ হচ্ছে রত্নাবতী। তারপরে দেখো, বসন্ত কুমারী নাটকটি হচ্ছে বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক দ্বারা রচিত প্রথম নাটক। এ নাটকটি তিনি নবাব আব্দুল লতিফকে উৎসর্গ করেছেন। কাকে উৎসর্গ করেছেন? নবাব আব্দুল লতিফকে। বসন্ত কুমারী নাটকের প্রকাশকাল কত? 1873 খ্রিস্টাব্দ। জমিদার দর্পণ নাটকের প্রকাশকাল কত? 1873 সালে জমিদার দর্পণ নাটকটি প্রকাশিত হয়। তারপরে দেখো, বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের বিখ্যাত একটি উপন্যাস। বিষাদ সিন্ধু মীর মোশাররফ রচিত মহাকাব্যিক উপন্যাস। হিজরি 61 সালে কারবালার যুদ্ধ এবং এর পূর্বাপর ঘটনাবলী নিয়ে এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। এই উপন্যাসটি 3টি ভাগে প্রকাশিত হয়েছিল। কত কত সালে প্রকাশিত হয়েছিল? এখানে হবে 1885, তারপরে 1887 সালে, তারপরে প্রকাশিত হয়েছিল 1891 সালে। পরবর্তীকালে সেগুলি এক খণ্ডে মুদ্রিত হয়েছিল। কবে? 1891 সালে। বিষাদ সিন্ধুর মূল বিষয়বস্তু হচ্ছে মোহাম্মদ শাহের প্রিয় দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর পর দায়ী ঘটনাসমূহ। ইমাম হোসেনের মৃত্যুর ফলে যে ঘটনাগুলি ঘটেছিল তারও বর্ণনা রয়েছে কিন্তু এ গ্রন্থে। চলে যাও 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে। মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি কে প্রদান করেন? কৃষ্ণচন্দ্র, হোসেন শাহ, রঘুনাথ রায় নাকি রঘুনউদ্দিন বরবক শাহ? প্রত্যেকে উত্তর কমেন্ট করে জানাও। মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি কে প্রদান করেন? তো মালাধর বসুকে গুণরাজ খান উপাধি প্রদান করেন রঘুনউদ্দিন বরবক শাহ। চলো একটু দেখে নেওয়া যাক মালাধর বসু সম্পর্কে। দেখো, মালাধর বসুর পিতার নাম হচ্ছে ভগীরথ, মাতার নাম কি? ইন্দুমতি। মালাধর বসু বাংলা ভাষায় ভাগবত পুরাণ বা ভাগবতের অনুবাদ করেন। তারপর দেখো, মালাধর বসুর কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। মালাধর বসুর কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। কাব্যটি রচনা শুরু করেছিলেন কবে? 1473 সালে, এবং কাব্যটির রচনা শেষ হয় কত সালে? 1480 সালে। মোট সময় লেগেছিল কত? 7 বছর। শ্রীকৃষ্ণ বিজয়ের অপর নাম হচ্ছে গোবিন্দমঙ্গল। খুবই গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বিজয়ের অপর নাম কি? গোবিন্দমঙ্গল। মালাধর বসু এই কাব্যটি রচনা করেন রঘুনউদ্দিন বরবক শাহের পৃষ্ঠপোষকতায়। তাহলে মালাধর বসু কার পৃষ্ঠপোষকতায় শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেন? রঘুনউদ্দিন বরবক শাহের। তারপরে দেখো, মালাধর বসু ভাগবতের 2টি স্কন্ধের সংক্ষিপ্ত অনুবাদ করেন। সে 2টি স্কন্ধ কী কী? দশম এবং একাদশ। দশম এবং একাদশ স্কন্ধের
সরল ও সংক্ষিপ্ত অনুবাদ করেন। তো মালাধর বসুর পুত্রের নাম হচ্ছে সত্যরাজ খাঁ। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় বাংলা সাহিত্যের প্রথম প্রামাণিক গ্রন্থ, কারণ এটি বাংলা সাহিত্যের প্রথম সাল তারিখযুক্ত গ্রন্থ। তোমাদের প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যের প্রথম প্রামাণিক গ্রন্থ কোনটি? তো উত্তর কী হয়ে যাবে? শ্রীকৃষ্ণ বিজয়, কারণ এটি হচ্ছে প্রথম সাল তারিখযুক্ত গ্রন্থ। চলো পরবর্তী প্রশ্নে, কৃত্তিবাস ওঝার জন্মস্থান কোথায়? ফুলিয়া গ্রামে, কুলিন গ্রামে, সিঙ্গি গ্রামে নাকি সুলতানপুর গ্রামে? কৃত্তিবাস ওঝার জন্মস্থান কোথায়? যারা পারবে অবশ্যই উত্তর কমেন্ট করবে। তো কৃত্তিবাস ওঝার জন্ম হচ্ছে ফুলিয়া গ্রামে। চলো কৃত্তিবাস ওঝা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কৃত্তিবাস ওঝার পিতার নাম কি? বনমালী ওঝা। মাতার নাম মালিনী দেবী। কৃত্তিবাসের কৌলিক উপাধি কী ছিল? মুখোপাধ্যায়। গৌরেশ্বর গণেশ নারায়ণের পৃষ্ঠপোষকতায় তিনি কাব্যটি রচনা করেন। কৃত্তিবাসের কাব্যের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। কবি কৃত্তিবাস বাংলা ভাষায় প্রথম এবং সর্বশ্রেষ্ঠ রামায়ণের রচয়িতা। মাইকেল মধুসূদন দত্ত কী বলেছেন কৃত্তিবাস সম্পর্কে? কৃত্তিবাস কবি, এ বঙ্গের অলঙ্কার। মাইকেল মধুসূদন দত্ত কী বলেছেন? কৃত্তিবাস কবি, এ বঙ্গের অলঙ্কার। তারপর দেখো কী রয়েছে, কৃত্তিবাসের রামায়ণ প্রথম প্রকাশিত হয়েছিল 1802-3 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে। কার উদ্যোগে? উইলিয়াম ক্যারির উদ্যোগে। চলে যাব পরবর্তী প্রশ্নে, ধর্মমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবিকে? ময়ূর ভট্ট, ঘনরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত নাকি বিজয়গুপ্ত? তো ধর্মমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি হচ্ছেন ঘনরাম চক্রবর্তী। আর ময়ূর ভট্টকে ধর্মমঙ্গল কাব্যধারার আদি কবি। আর বিজয়গুপ্ত হচ্ছে মনসামঙ্গল কাব্যধারার কবি। ঘনরাম চক্রবর্তী সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ঘনরাম চক্রবর্তী জন্মগ্রহণ করেন 1669 খ্রিস্টাব্দে। কোথায়? কৃষ্ণপুর, বর্ধমানে। ঘনরাম চক্রবর্তীর পিতার নাম কি? গৌরীকান্ত এবং মাতার নাম সীতা দেবী। ঘনরাম চক্রবর্তীর কাব্যের নাম হচ্ছে অনাদিমঙ্গল। ঘনরাম চক্রবর্তীর কাব্যের নাম কি? অনাদিমঙ্গল। তারপর দেখো সুনীতি কুমার চট্টোপাধ্যায় ধর্মমঙ্গল কাব্যকে কি বলেছেন? রাঢ় দেশের জাতীয় মহাকাব্য। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ধর্মমঙ্গল কাব্যকে কি বলেছেন? রাঢ় দেশের জাতীয় মহাকাব্য। ঘনরাম চক্রবর্তী মহারাজা কীর্তিচন্দ্রের পৃষ্ঠপোষকতায় কাব্যটি রচনা করেন। তারপরে দেখো ঘনরাম চক্রবর্তীর কাব্যটি কয়টি স্বর্গে বিভক্ত? 24টি স্বর্গে বিভক্ত। চলো পরবর্তী প্রশ্নে, বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের রচনাকাল কত? 1480, 1473, 1494 নাকি 1303? যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাও। বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের রচনাকাল কত? তো বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের রচনাকাল হয়ে যাবে 1494 খ্রিস্টাব্দ। মনসামঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি হচ্ছেন বিজয়গুপ্ত। কবি বিজয়গুপ্তের জন্ম বরিশাল জেলার গৈলা ফুল্লশ্রী গ্রামে। বিজয়গুপ্তের কাব্যটি প্রকাশিত হয়েছিল বরিশাল থেকে। কত সালে? 1303 সালে। কাব্য রচনার সময় শাসক কে ছিলেন? হুসেন শাহ। বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যটি 21টি পালায় বিভক্ত এবং 21টি পালায় কয়টি কবিতা রয়েছে? 343টি কবিতা রয়েছে। 6 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে দেন? কৃষ্ণচন্দ্র, কীর্তিচন্দ্র, হোসেন শাহ নাকি রুকনুদ্দিন বরবক শাহ?
যারা পারবে অবশ্যই উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি করে। তো ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন মহারাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্রের জন্ম হাওড়া জেলার পীরবসন্তপুর গ্রামে। পিতার নাম কি? নরেন্দ্র নারায়ণ রায়। মাতার নাম কি? ভবানী দেবী। ভারতচন্দ্রের কাব্যের নাম হচ্ছে অন্নদামঙ্গল। কাব্যের রচনাকাল কত? 1752 খ্রিস্টাব্দ। অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ রয়েছে? 3টি ভাগ রয়েছে। অন্নদামঙ্গল, কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর এবং অন্নপূর্ণামঙ্গল বা মানসিংহ। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতচন্দ্রের অন্নদামঙ্গলকে রাজকণ্ঠের মণিমালার সাথে তুলনা করেছেন। ভারতচন্দ্র আরও একটি কাব্য রচনা করেছিলেন, সেটির নাম কি? সত্যনারায়ণ পাঁচালী বা সত্যপীরের পাঁচালী। কত সালে রচনা করেছিলেন? 1737 খ্রিস্টাব্দে। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ, ভারতচন্দ্র স্বয়ং তাঁর কাব্যকে কি বলেছেন? নূতন মঙ্গল। আর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি প্রথম মুদ্রিত হয়েছিল কত সালে? 1816 সালে। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি প্রথম মুদ্রিত হয়েছিল কবে? 1816 সালে। অন্নদামঙ্গল কাব্যই হচ্ছে বাংলা ভাষার প্রথম সচিত্র গ্রন্থ। খুবই গুরুত্বপূর্ণ, বাংলা ভাষার প্রথম সচিত্র গ্রন্থ কোনটি? অন্নদামঙ্গল কাব্য। চলো 7 নম্বর প্রশ্নে, শেক্সপিয়ারের শাইলক চরিত্রের সঙ্গে মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের কোন চরিত্রের মিল রয়েছে? কালকেতু, ভারদত্ত, মুরার শীল নাকি শ্রীমন্ত? শেক্সপিয়ারের শাইলক চরিত্রের সঙ্গে মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের কোন চরিত্রের মিল রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মুরারে শীল। মুকুন্দরাম চক্রবর্তীর পৈতৃক নিবাস ছিল কোথায়? বর্ধমান জেলার দামুন্না গ্রামে। ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে উৎখাত হয়ে মেদিনীপুরের ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয় পান। পিতার নাম কি? হৃদয় মিশ্র এবং মাতার নাম দৈবকী। মুকুন্দরামের কাব্যের নাম হচ্ছে অভয়ামঙ্গল ও অম্বিকা মঙ্গল নামে পরিচিত। কই মুকুন্দরাম চক্রবর্তী রঘুনাথ রায়ের অনুরোধে চণ্ডীমঙ্গল কাব্যটি রচনা করেন। আর মুকুন্দরামকে কবিকঙ্কন উপাধি কে দিয়েছিলেন? রঘুনাথ রায়। খুবই ইম্পর্টেন্ট। মুকুন্দরাম তাঁর কাব্যটি রচনা করেন আনুমানিক 1577 খ্রিস্টাব্দে। তো মুকুন্দরাম চক্রবর্তীর অভয়মঙ্গল কাব্যটির ছত্র সংখ্যা কয়টি? 20,000। তাতে কবিতা রয়েছে কয়টি? 500টি। মুকুন্দরামের কাব্যটি প্রথম মুদ্রিত হয়েছিল কত সালে? 1823 সালে। আর মুকুন্দরাম চক্রবর্তী তার কাব্যকে নিজে বলেছেন কি? নূতন মঙ্গল। তাহলে ভারতচন্দ্র তার নিজের কাব্যকে কী বলেছেন? নূতন মঙ্গল। আর মুকুন্দরাম চক্রবর্তী তার কাব্যকে বলেছেন নূতন মঙ্গল। চলো 8 নম্বর প্রশ্নে, রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাধনা, বঙ্গদর্শন, হিতবাদী নাকি প্রবাসী? রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাও উত্তর। তো রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটি প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায়। চলো পরবর্তী প্রশ্নে, কোন কবিতাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম লিরিক কবিতা বলা হয়? যশোর মন্দির, ইতালি, আত্মবিলাপ নাকি কমলে কামিনী? কোন কবিতাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম লিরিক কবিতা বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আত্মবিলাপ। কার লেখা? মধুসূদন দত্তের। 10 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কাব্যগ্রন্থের নাম কি? সন্ধ্যা সঙ্গীত, কবি কাহিনী, ছবি ও গান, কড়ি ও কমল?
কোনটি হবে সঠিক উত্তর? রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কাব্যগ্রন্থের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কবি কাহিনী। পরবর্তী প্রশ্ন, ফুল ফুটুক কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1940 খ্রিস্টাব্দ, 1957 খ্রিস্টাব্দ, 1948 খ্রিস্টাব্দ নাকি 1953 খ্রিস্টাব্দ? তো ফুল ফুটুক কাব্যগ্রন্থের প্রকাশকাল হয়ে যাবে 1957 খ্রিস্টাব্দ। আর 1940 খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল? পদাতিক। এই পদাতিক কাব্যগ্রন্থটি হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ। আর 1948 সালে কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল? অগ্নিকোণ। আর চিরকুট কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1950 সালে। চলো পরবর্তী প্রশ্নে, 12 নম্বর প্রশ্ন, কেতকা দাসের কাব্য কত সালে প্রথম মুদ্রিত হয়? 1819 সালে, 1834, 1836 নাকি 1844? কেতকা দাসের কাব্য কত সালে প্রথম মুদ্রিত হয়? তো কেতকা দাসের কাব্য প্রথম মুদ্রিত হয় 1844 সালে। মনে রাখবে, সমস্ত মনসামঙ্গল কাব্যধারার কবিদের মধ্যে প্রথম মুদ্রণের সৌভাগ্য হয় কেতকা দাসের কাব্যের। পরবর্তী প্রশ্ন, চৈতন্য লীলা নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় নাকি ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ? চৈতন্য লীলা নাটকটি কার লেখা? তো চৈতন্য লীলা নাটকটির রচয়িতা হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। 14 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটকের নাম কি? দুর্গাদাস, নূরজাহান, রানা প্রতাপ সিংহ নাকি তারাবাই? দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটকের নাম কি? প্রত্যেকের উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তারাবাই। তো দুর্গাদাস নাটকের প্রকাশকাল কত? 1906। আর নূরজাহান নাটকের প্রকাশকাল কত? 1908। আর রানা প্রতাপ সিংহ প্রকাশিত হয় 1905 খ্রিস্টাব্দে। আর তারাবাই নাটকের প্রকাশকাল হচ্ছে 1903 খ্রিস্টাব্দ। চলো পরবর্তী প্রশ্নে, দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ পৌরাণিক নাটকের নাম কি? পাশানি, সীতা, ভীষ্ম নাকি বভ্রুবাহন? তো দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ পৌরাণিক নাটকের নাম হচ্ছে সীতা। পাশানি নাটকের প্রকাশকাল কত? 1900। ভীষ্ম নাটকের প্রকাশকাল কত? 1914 খ্রিস্টাব্দ। চলো পরবর্তী প্রশ্নে, দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটকের নাম কি? দুর্গাদাস, নূরজাহান, মেবার পতন, শাহজাহান? দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটকের নাম কি? প্রত্যেকে উত্তর কমেন্ট করে জানাও। তো দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটকের নাম হয়ে যাবে শাহজাহান। শাহজাহান নাটকের প্রকাশকাল হতো 1909 খ্রিস্টাব্দ। চলো 17 নম্বর প্রশ্নে, দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা নাটকের প্রকাশকাল কত? 1906, 1907, 1908 নাকি 1909? দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা নাটকের প্রকাশকাল কত? তো দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা নাটকের প্রকাশকাল হয়ে যাবে 1908 খ্রিস্টাব্দ। চলো পরবর্তী প্রশ্নে, দ্বিজেন্দ্রলাল রায় তাঁর কোন প্রহসনের মাধ্যমে রবীন্দ্রনাথকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন? বিরহ, আনন্দ বিদায়, প্রায়শ্চিত্ত নাকি পুনর্জন্ম? দ্বিজেন্দ্রলাল রায় তাঁর কোন প্রহসনের মাধ্যমে রবীন্দ্রনাথকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে
আনন্দ বিদায় এটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি ব্যর্থ রচনা। তো বিরহ এ প্রহসনের প্রকাশকাল কত? 1897। প্রায়শ্চিত্ত 1902 আর পুনর্জন্ম 1911। আনন্দ বিদায় 1912। 19 নম্বর প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদের পুঁথি কত সালে আবিষ্কার করেন? 1906, 1909, 1907 নাকি 1908? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদের পুঁথি কত সালে আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1907 খ্রিস্টাব্দে। চলো 20 নম্বর প্রশ্নে, চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা কত? 46টি, 50টি, 51টি নাকি 46.5টি? চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা কত? তো চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা হচ্ছে 46.5টি। মোট পদ কতগুলি ছিল? 51টি ছিল। পাওয়া গেছে কত? 46টি। 21 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি কত সালে আবিষ্কৃত হয়? 1907, 1909, 1916 নাকি 1913? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি কত সালে আবিষ্কৃত হয়? তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল 1909 সালে এবং প্রকাশিত হয়েছিল কবে? প্রকাশিত হয়েছিল 1916 সালে। 1916 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ এর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুঁথিটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। 22 নম্বর প্রশ্ন, মূর্খে রচিলা গীত না জানে মাহাত্ম্য কানা হরিদত্ত সম্পর্কে একথা কে বলেছেন? বিজয়গুপ্ত, তন্ত্রবিভূতি, নারায়ণ দেব নাকি কেতবা দাস? মূর্খে রচিলা গীত না জানে মাহাত্ম্য কানা হরিদত্ত সম্পর্কে একথা কে বলেছেন? তো এই কথাটি বলেছেন বিজয়গুপ্ত। চলো পরবর্তী প্রশ্নে, চর্যাপদের সংস্কৃত টিকা কে লিখেছেন? শ্রীধর দাস, মণিদত্ত, কবিবন্ধু নাকি কীর্তিচন্দ্র? চর্যাপদের সংস্কৃত টিকা কে লিখেছেন? তো চর্যাপদের সংস্কৃত টিকাটি লিখেছেন মণিদত্ত। তার সাথে মনে রাখবে চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেছেন? কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। চলো 24 নম্বর প্রশ্নে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডের কাহিনী অসম্পূর্ণ? রাধাবিরহ, ভারখণ্ড, নৌকাখণ্ড নাকি বৃন্দাবন খণ্ড? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডের কাহিনী অসম্পূর্ণ? প্রত্যেকে উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডের কাহিনী অসম্পূর্ণ সেটি হচ্ছে ভারখণ্ড। আর ভাগবতের রাস বলা হয় কোন খণ্ডকে? বৃন্দাবন খণ্ডকে। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে সবচেয়ে বেশি পদ রয়েছে? দান খণ্ডে। চলো পরবর্তী প্রশ্নে, 25 নম্বর প্রশ্ন, জ্ঞানদাসকে কার ভাবশিষ্য বলা হয়? গোবিন্দ দাসের, বিদ্যাপতির, চণ্ডীদাসের নাকি শ্রী চৈতন্যের? জ্ঞানদাসকে কার ভাবশিষ্য বলা হয়? তো জ্ঞানদাসকে বলা হয় চণ্ডীদাসের ভাবশিষ্য। তার সাথে তোমরা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট, বিদ্যাপতিকে বলা হয় মৈথিলী কোকিল। আর মধ্যযুগের কবি সার্বভৌম এটি বলা হয় বিদ্যাপতিকে। আর অভিনব জয়দেব বলা হয় বিদ্যাপতিকে। গোবিন্দ দাসকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি। আর গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব কোন পর্যায়ের পদ রচনায়? অভিসার পর্যায়ের পদ রচনায়। চলো পরবর্তী প্রশ্নে, 26 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি কে বলেছেন? জয়দেব, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট নাকি বল্লভ দাস? গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি কে বলেছেন? তো গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন
বল্লভ দাস। মধ্যযুগের কবি সার্বভৌম বলা হয় বিদ্যাপতিকে, অভিনব জয়দেব বলা হয় বিদ্যাপতিকে, গোবিন্দ দাসকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি। আর গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব অভিসার পর্যায়ের পদ রচনায়। পরবর্তী প্রশ্ন, ঘরের বাইরে দণ্ডে শতবার কার রচিত পদ? গোবিন্দ দাস, চণ্ডীদাস, জ্ঞান দাস নাকি বল্লভ দাস? ঘরের বাইরে দণ্ডে শতবার কার রচিত পদ? তো এটি হচ্ছে চণ্ডীদাসের রচিত পদ। 28 নম্বর প্রশ্ন, চৈতন্য ভাগবত কার লেখা? জয়ানন্দের, লোচন দাসের, কৃষ্ণদাস কবিরাজের নাকি বৃন্দাবন দাসের? চৈতন্য ভাগবত কার লেখা? তো চৈতন্য ভাগবত এটি লিখেছেন বৃন্দাবন দাস। চলো একটু শ্রী চৈতন্যের সম্পর্কে জেনে নেওয়া যাক। মহাপ্রভু শ্রী চৈতন্যের পিতৃভূমি ছিল শ্রীহট্টে। শ্রী চৈতন্যের পিতার নাম কি? জগন্নাথ মিশ্র। তিনি ছিলেন বৈদিক ব্রাহ্মণ। তিনি বিদ্যা অর্জনের জন্য নবদ্বীপে বসবাস করেন এবং এখানে শচী দেবীকে বিবাহ করে এখানেই রয়ে যান। শ্রী চৈতন্যের বাল্য নাম কী ছিল? নিমাই। যৌবনে কী হয়? গৌরাঙ্গ। এবং সন্ন্যাস গ্রহণের পর তার নাম কী হয়? শ্রীকৃষ্ণ চৈতন্য। সংক্ষেপে তিনি শ্রী চৈতন্য নামে প্রসিদ্ধি লাভ করেন। শ্রী চৈতন্য মন্ত্র দীক্ষা নিয়েছিলেন কার কাছে? কেশব ভারতীর কাছে। নিমাইকে শ্রী চৈতন্য নামটি দিয়েছিলেন কেশব ভারতী। নিমাইকে শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি দিয়েছেন কেশব ভারতী। 29 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্য চরিতামৃত কার লেখা? লোচন দাস, কৃষ্ণদাস কবিরাজ, জয়ানন্দ নাকি চূড়ামণি দাস? শ্রী চৈতন্য চরিতামৃত কার লেখা? তো শ্রী চৈতন্য চরিতামৃত এটি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাসকে বলেছিলেন চৈতন্য লীলার ব্যাস। কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাসকে কি বলেছেন? চৈতন্য লীলার ব্যাস। আর বৃন্দাবন দাসের কাব্যের পূর্ব নাম কী ছিল? চৈতন্য মঙ্গল। পরে মায়ের নির্দেশে তিনি কাব্যের নাম পরিবর্তন করে রাখেন চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবতে মোট কয়টি ছত্র রয়েছে? 45,000 ছত্র রয়েছে। 30 নম্বর প্রশ্ন, দৌলত কাজীর কাব্যের নাম কি? সতনামা, লোরচন্দ্রাণী বা সতী ময়না, খঞ্জনা চরিত্র নাকি মৈনাকো সৎ? দৌলত কাজীর কাব্যের নাম কি? তো দৌলত কাজীর কাব্যের নাম হচ্ছে লোরচন্দ্রাণী বা সতী ময়না। 31 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের কাহিনী অনুসারে রাজা কৃষ্ণচন্দ্রকে কারারুদ্ধ করেন কে? মানসিংহ, প্রতাপাদিত্য, মহারাজ বীরসিংহ নাকি আলীবর্দী? ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের কাহিনী অনুসারে রাজা কৃষ্ণচন্দ্রকে কারারুদ্ধ করেন কে? তো কে করেছিলেন কারারুদ্ধ? আলীবর্দী। 32 নম্বর প্রশ্ন, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন উক্তিটি কার? ভারতচন্দ্রের, রামেশ্বর চক্রবর্তীর, রামপ্রসাদ সেনের নাকি মুক্তারাম সেনের? তো মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন উক্তিটি হচ্ছে ভারতচন্দ্রের। ভারতচন্দ্রের আরও কিছু বিখ্যাত পদ, খুন হয়েছিনু বাছা চুন চেয়ে চেয়ে, সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর, মিছা কথা সিঁচা জল কতক্ষণ রয়। তারপরে দেখো, বাঘের বিক্রম সম মাঘের হিমানি, জন্মভূমি জননী স্বর্গের গড়িয়েছি। 33 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্র ছাড়া বিদ্যাসুন্দরের আর এক রচনা হলেন কে?
রামেশ্বর চক্রবর্তী, রামপ্রসাদ সেন, রামগোপাল দাস নাকি শঙ্কর কবিচন্দ্র? ভারতচন্দ্র ছাড়া বিদ্যাসুন্দরের আর এক রচনাকারকে? তো ভারতচন্দ্র ছাড়া বিদ্যাসুন্দরের আর এক রচনাকার হলেন রামপ্রসাদ সেন। 34 নম্বর প্রশ্ন, কবিরঞ্জন কার উপাধি? কমলাকান্ত ভট্টাচার্য, ভারতচন্দ্র, রামপ্রসাদ সেন নাকি রামেশ্বর চক্রবর্তীর? তো কবিরঞ্জন এটি রামপ্রসাদ সেনের উপাধি। রামপ্রসাদ সেনের জন্মস্থান কোথায়? হালিশহর। রামপ্রসাদ সেন বিখ্যাত কিসের জন্য? শাক্ত পদ রচনার জন্য। রামপ্রসাদ সেনের পদ বা গানগুলি কী নামে পরিচিত? প্রাসাদী গান নামে পরিচিত। তারপরে দেখো, রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে দিয়েছেন? মহারাজা কৃষ্ণচন্দ্র। মহারাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি দিয়েছেন। রামপ্রসাদ সেন তাঁর বিদ্যাসুন্দর কাব্যটি উৎসর্গ করেন কাকে? মহারাজা কৃষ্ণচন্দ্রকে। আর ঈশ্বরগুপ্ত সর্বপ্রথম রামপ্রসাদ সেনের বিষয়ে মূল্যবান তথ্য সংগ্রহ করেছিলেন। রামপ্রসাদ সেন শাক্তপদ রচনা ছাড়াও 3টি উল্লেখযোগ্য কাব্য রচনা করেছেন। কী কী? বিদ্যাসুন্দর, কালী কীর্তন এবং কৃষ্ণ কীর্তন। 35 নম্বর প্রশ্ন, ব্রজাঙ্গনা কাব্যের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত নাকি বিদ্যাসাগর? ব্রজাঙ্গনা কাব্যের রচয়িতা কে? তো ব্রজাঙ্গনা কাব্যের রচয়িতা হচ্ছেন মধুসূদন দত্ত। ব্রজাঙ্গনা কাব্যের পূর্ব নাম ছিল রাধা বিরহ। এটি ওড জাতীয় কাব্য। এর প্রকাশকাল কত? 1861 খ্রিস্টাব্দ। 36 নম্বর প্রশ্ন, কমলাকান্ত প্রথম জীবনে যে তন্ত্র সাধনার একটি বই রচনা করেন সেটির নাম কি? তন্ত্র মহাবিদ্যা, তন্ত্রকোষ, সাধক রঞ্জন নাকি তন্ত্র সংহিতা? যারা পারবে অবশ্যই উত্তর কমেন্ট করে জানাও। কমলাকান্ত প্রথম জীবনে যে একটি তন্ত্র সাধনার বই রচনা করেন সেটির নাম কি? তো সেই বইটির নাম হচ্ছে সাধক রঞ্জন। পরবর্তী প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্য কার গুরু এবং সভাকবি ছিলেন? মহারাজ তেজশ্চন্দ্রের, কৃষ্ণচন্দ্রের, রঘুনন্দের নাকি বীর সিংহের? কমলাকান্ত ভট্টাচার্য কার গুরু ও সভাকবি ছিলেন? তো কমলাকান্ত ভট্টাচার্য মহারাজা তেজশ্চন্দ্রের গুরু এবং সভাকবি ছিলেন। চলো পরবর্তী প্রশ্নে, বেতাল পঞ্চবিংশতি কার লেখা? মধুসূদন দত্তের, রামমোহন রায়ের, বিদ্যাসাগরের নাকি গৌরমোহন বিদ্যালঙ্কারের? বেতাল পঞ্চবিংশতি কার লেখা? তো বেতাল পঞ্চবিংশতি এটি হচ্ছে বিদ্যাসাগরের লেখা। বেতাল পঞ্চবিংশতির প্রকাশকাল কত? 1847 খ্রিস্টাব্দ। বেতাল পঞ্চবিংশতির প্রকাশকাল 1847 খ্রিস্টাব্দ। শকুন্তলার 1854, সীতার বনবাস 1860। সালগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে। 39 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর রচিত ভ্রান্তিবিলাস নিম্নলিখিত কোনটির অনুবাদ? কমেডি অফ এরর্স, হিস্টোরি অফ বেঙ্গল, রুডিমেন্টস অফ নলেজ নাকি ফেবলস? বিদ্যাসাগর রচিত ভ্রান্তিবিলাস নিম্নলিখিত কোনটির অনুবাদ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কমেডি অফ এরর্স। ভ্রান্তিবিলাস এটির প্রকাশকাল কত? 1869। মার্সম্যানের হিস্টোরি অফ বেঙ্গল এর অবলম্বনে লেখেন বাঙ্গালার ইতিহাস কত সালে? 1848 খ্রিস্টাব্দে। আর চেম্বার্সের বায়োগ্রাফিস এর অবলম্বনে লেখেন জীবনচরিত
কত সালে প্রকাশিত হয়? 1849 সালে। তারপরে দেখো, চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ এর অবলম্বনে লেখেন বোধোদয়। কত সালে? 1851 সালে। তারপরে দেখো, ইসপের ফেবলসের অবলম্বনে লেখেন কথামালা। প্রকাশকাল 1856। আজকের লাস্ট প্রশ্ন, বিদ্যাসাগরের বিতর্কমূলক রচনা রত্ন পরীক্ষা কোন ছদ্মনামে প্রকাশিত হয়? কস্যচিৎ উপযুক্ত ভাইপস্য, রুদ্রমাণিক্য, শুক্তির রত্নহার, নাকি কস্যচিৎ উপযুক্ত ভাইপ সহচরস্য? বিদ্যাসাগরের বিতর্কমূলক রচনা রত্ন পরীক্ষা কোন ছদ্মনামে প্রকাশিত হয়? প্রত্যেকে উত্তর কমেন্ট করে জানাও আজকের লাস্ট প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কস্যচিৎ উপযুক্ত ভাইপ সহচরস্য। রত্ন পরীক্ষার প্রকাশকাল কত? 1886। অতি অল্প হইল 1873, আবার অতি অল্প হইল 1873, ব্রজবিলাস 1884। এ তিনটি গ্রন্থই কী নামে প্রকাশিত হয়? কস্যচিৎ উপযুক্ত ভাইপস্য ছদ্মনামে। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আজকের তোমরা 40টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে।